আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত ৩০শে মার্চ সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, বাংলাদেশে ইউনূসের আমল থেকে যে চলমান মব কালচার সেটি আর থাকবে না। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের ২ দিনের মাথায় মব সৃষ্টির পর পুলিশকে পিটিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে যশোরের কেশবপুরে। সবশেষ গত দুদিনে দেখা যাচ্ছে মবের ঘটনা ইউনূসের আমলের মতোই বাড়ছে। ১০ই ফেব্রুয়ারি টিএসসিতে হামলার ঘটনার পরদিনই কুষ্টিয়ায় মাজারে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা মনে করিয়ে দিচ্ছে ফিরে এসেছে ইউনূসের আমলের মব সন্ত্রাসের সেই দিনগুলো। এরই মধ্যে বাড়ছে চাঁদাবাজির ঘটনাও। মব সন্ত্রাস আর চাঁদাবাজির ঘটনার মধ্যে গণমাধ্যমের আরেকটি খবর হলো, নতুন করে সংগঠিত হচ্ছে জঙ্গিরা। সবচেয়ে আতঙ্কের খবর হলো, এবার জঙ্গি তৎপরতা ধরা পড়েছে ১৬ বছরের কিশোরও। অফলাইনের পাশাপাশি জঙ্গিরা অনলাইনে চালাচ্ছে তৎপরতা, যেখানে নতুন সদস্য রিক্রুট থেকে শুরু করে বোমা বানানোর গাইড বুকও সরবরাহ করছে। এর মধ্যে আরেকটি খবর পুলিশ আর গোয়েন্দাদের আতঙ্ক বাড়াচ্ছে। সেটি হলো পেন গান বা দেখতে কলমের মতো একটি অস্ত্র এখন সন্ত্রাসীদের কিলিং মিশনের হাতিয়ার। দেখতে হুবহু স্টিলের কলমের মতো এই অস্ত্রটার উপরে থাকে একটি পুশ বাটন এবং সামনে সূচলনী। তবে এতে কোনো কালি নেই, বরং ভেতরে রয়েছে গুলি। একটি মোচড় দিয়ে বাটনের চাপ দিলেই বেরিয়ে আসে প্রাণঘাতী .22 ক্যালিবারের বুলেট। সাধারণ মানুষের চোখে এটি কেবল একটি কলম, কিন্তু অপরাধীদের হাতে এটি ভয়ঙ্কর এক মারণাস্ত্র। অনুসন্ধানে ২০১৮ সাল থেকে মাওবাদী সন্ত্রাসীদের হাতে এ ধরনের অস্ত্র থাকার তথ্য আমরা জানতে পেরেছি। প্রশ্ন হলো, হঠাৎ করে বাংলাদেশের সন্ত্রাসীদের হাতে এই ধরনের অস্ত্র আসলো কিভাবে? মব আর চাঁদাবাজি ঠেকাতে না পারা নতুন সরকার নতুন জঙ্গি আর নতুন অস্ত্রের দৌরাত্ম্য কিভাবে ঠেকাবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের ১.৫ বছরের শাসনামলকে মব সন্ত্রাসের সুবর্ণ সময় বলে অনেকে অভিযোগ করে থাকেন। ইউনূসের আমলে জাসদ নেতা ও সাবেক সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিল মব সন্ত্রাসীরা। ইউনূসের আমলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সচিবালয়, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি সহ মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত স্থাপনা কোনো কিছুই বাদ যায়নি মবের আক্রমণ থেকে। অবশ্য ইউনূসের গুণমুগ্ধদের কাছে এসব কিছু ছিল প্রেসার গ্রুপের কাজ। এই মব সন্ত্রাস এতটাই বেড়েছিল যে গত বছর ৬ সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালান্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে এনে জ্বালিয়ে দিয়েছিল সন্ত্রাসীরা। তার আগে দেশের শত শত মাজারে হামলার ঘটনা ঘটেছিল। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির দেয়া তথ্য মতে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ১৭ মাসে সারা দেশে ৪১৩টি মব সন্ত্রাসের ঘটনা ঘটেছিল, যাতে নিহত হয় অন্তত ২৫৯ জন। বিএনপি ক্ষমতায় আসার পর গত ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, মব কালচার শেষ। এরপর গত ৩০শে মার্চ জাতীয় সংসদের অধিবেশনে রুমিন ফারহানা মব কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছিলেন, বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। দেখা যাচ্ছে ইউনূসের আমলে মাজারে হামলার ঘটনা ছিল নিয়মিত ঘটনা। সেটি আবারও ঘটল ১১ এপ্রিল কুষ্টিয়াতে। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ এনে একটি আস্তানায় হামলা চালিয়ে পীরকে বেধড়ক পিটিয়ে কুপিয়ে হত্যা করে কিছু লোক। এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। এই সময় সেখানে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। তার একদিন আগে রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে বেশ কয়েকজন ট্রান্সজেন্ডারদের পিটিয়েছে একদল লোক। এরই মধ্যে ইউনূসের আমলের মতো মব তৈরি করে পুলিশের উপর আক্রমণ চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় প্রশ্ন উঠেছে, স্বরাষ্ট্রমন্ত্রী মব কালচার শেষ বলে যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা কি জাদুঘরে চলে গেছে? মব সন্ত্রাসের সাথে চলছে নীরব ও প্রকাশ্যে চাঁদাবাজি। সবশেষ ঢাকার শ্যামলীতে আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে যুবদল নেতা পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার ঘটনা বেশ ভাইরাল হয়েছে। এরই মধ্যে গণমাধ্যমের খবর হলো, জঙ্গিরা পুনরায় সংগঠিত হচ্ছে, তারা নিজেদের নেটওয়ার্কের বিস্তার ঘটাচ্ছে।
গত 8ই এপ্রিল টাইমস অব বাংলাদেশে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলোর নতুন করে তৎপরতার লক্ষণ দেখা যাচ্ছে। জঙ্গি সংগঠনের সদস্যরা অনলাইন এবং অফলাইন দুই প্ল্যাটফর্মের মাধ্যমেই তাদের নেটওয়ার্ক পুনর্গঠিত ও সম্প্রসারণের চেষ্টা করছে। সংবাদ মাধ্যমটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিটের বরাত দিয়ে বলেছে, পুলিশের এই বিশেষ উইং জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে জড়িত বেশ কয়েকটি গোপন অভিযান শনাক্ত করেছে। সম্প্রতি এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অন্তত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রিপোর্টটিতে ফরিদপুর, যাত্রাবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর ও যশোরের সাম্প্রতিক কয়েকটি ঘটনা তুলে ধরে বলা হয়েছে, এসব ঘটনা গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে। এর মধ্যে উদ্বেগের ঘটনা হলো, পুলিশ গত কয়েক মাসে যাদের গ্রেপ্তার করেছে তাদের মধ্যে 16 বছরের কিশোরও আছে। এই কিশোরের বিরুদ্ধে অনলাইনে জঙ্গি তৎপরতা চালানোর প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তকারীরা বলছেন, এই কিশোর তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এর মতাদর্শ প্রচার করতে, নতুন সদস্য নিয়োগ করতে এবং পিডিএফ ফরম্যাটে বোমা তৈরির ম্যানুয়াল সহ সামগ্রী বিতরণ করতে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেছিল। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশ চেকপোস্ট এবং ইসকন মন্দিরে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের পর সিটিটিসির কর্মকর্তারা দাবি করেছেন, তারা বৃহত্তর জঙ্গি নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য পেয়েছেন। গোয়েন্দাদের ধারণা, ইউনূস সরকারের আমলে জেল থেকে পলাতক জঙ্গিরা নতুন করে এসব রিক্রুট করে থাকতে পারেন। তবে সিটিটিসির কর্মকর্তারা নতুন করে জঙ্গি তৎপরতার প্রমাণ উল্লেখ করলেও সন্ত্রাস বিরোধী ইউনিট বা এটিইউ এর প্রধান প্রকাশ্যে দেশে সংগঠিত জঙ্গিবাদের উপস্থিতির কথা অস্বীকার করেছেন। অবশ্য দেশে জঙ্গি তৎপরতা থাকার কথা ইউনূসের আমলেও অস্বীকার করা হয়েছিল। তা সত্ত্বেও কয়েকজন জঙ্গিকে ওই আমলে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল। গোয়েন্দারা বলছে, কেরানীগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও শরীয়তপুরের বিস্ফোরণ, ফরিদপুরের স্কুল ব্যাগে বোমা উদ্ধার, যাত্রাবাড়ির চেক পয়েন্টে এক পুলিশ কর্মকর্তার উপর ছুরির হামলা এবং মোহাম্মদপুরের রহস্যজনক বিস্ফোরণ তাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। দর্শক, মব সন্ত্রাসী বা চাঁদাবাজরা যখন এখনো বুক ফুলিয়ে তাদের কাজ করে যাচ্ছে, জঙ্গি আছে কি নেই তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিটগুলোর মধ্যে বিতর্ক চলছে। তার মধ্যে গণমাধ্যমের একটি শিরোনাম হলো, ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক পেনগান। বাংলা যাকে বলা হচ্ছে কলম অস্ত্র। এই পেনগান এখন বেশি ব্যবহৃত হচ্ছে টার্গেট কিলিং এ। পুলিশের ধারণা, রাজধানী ঢাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের অপরাধ জগতের আন্ডারওয়ার্ল্ড বা অবৈধ অস্ত্রের বাজারে পেনগান বেশি পাওয়া যাচ্ছে। বেশ কিছু টার্গেট কিলিং এ এই অস্ত্র ব্যবহার হয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। পুলিশ এখনো বিস্তারিত কিছু জানে না এই নতুন অস্ত্র নিয়ে। খুবই ছোট্ট একটি কলম সদৃশ এই অস্ত্রের উৎস খুঁজে বের করা, এটার অবৈধ কারবারির সঙ্গে কাদের সংশ্লিষ্টতা আছে এবং কোথা থেকে কিভাবে কোন রুটে আসে সেগুলো নিয়ে কাজ করছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম দৈনিক যুগান্তরকে বলেছেন, উদ্ধার করা পেনগান সম্পূর্ণরূপে একটি ইউনিক অস্ত্র। অপরাধীরা এ ধরনের অস্ত্র এর আগে অপরাধ কার্যক্রমে ব্যবহার করেছে এমন তথ্য পুলিশের কাছে নেই। আমাদের অনুসন্ধান বলছে, ভারতের ছত্তিশগড়ের মাওবাদী বিদ্রোহীদের নিজস্ব কারিগরি দল কিছু পেনগান তৈরি করে থাকে। 2018 সালে 22 জুলাই বিডি নিউজ 24 প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বিশেষ এই বন্দুকটি মাওবাদীদের কারিগরি দল উদ্ভাবন করেছে বলে সন্দেহ ভারতীয় পুলিশের। ওই দিন ছত্তিশগড় রাজ্যের বিজাপুর ও দান্তেওয়াদা জেলার সীমান্ত সংলগ্ন গ্রামে তল্লাশিকালে ভারতীয় পুলিশ দেখতে অদ্ভুত এই অস্ত্রটি প্রথম উদ্ধার করেছিল। বাংলাদেশে এই পেনগান প্রথমে গোয়েন্দাদের নজরে আসে 2024 সালে। ওই বছরের 16ই মে গোয়েন্দা পুলিশ সাভার থেকে গ্রেপ্তার করে খুলনা অঞ্চলের একসময় দুর্ধর্ষ চরমপন্থী সন্ত্রাসী শিমুল ভূঁইয়াকে। তার বিষয়ে তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, দীর্ঘদিন ধরেই অবৈধ অস্ত্র কারবারে জড়িত শিমুল ভূঁইয়া। তার মোবাইল ফোন থেকে পেনগানের ভিডিও উদ্ধার করা হয়। সে সময় শিমুল ভূঁইয়া গোয়েন্দাদের জানান, বাংলাদেশে পেনগানের চাহিদা দিন দিন বাড়ছে। সন্ত্রাসীদের পাশাপাশি অনেক রাজনৈতিক নেতাও পেনগান কিনতে চান। সবশেষ গত 23 এপ্রিল পুরান ঢাকার নয়াবাজারে দিনের বেলা এক গুলির ঘটনার তদন্ত করতে গিয়ে এই পেনগান উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের একটি দল যাত্রাবাড়ি ও কেরানীগঞ্জ থেকে
সোহেল ওরফে কাল্লু এবং সাইমন নামে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে এই বিশেষ অস্ত্রটি জব্দ করা হয়। গোয়েন্দারা এখন এর উৎস এবং চোরাচালান রুট খুঁজে বের করার চেষ্টা করছেন। এরপর থেকে পুলিশের মধ্যে আলোচনা তুঙ্গে ক্ষুদ্র এই মারণাস্ত্র নিয়ে। পেনগান দেখতে সাধারণ লেখার কলমের মতো, যা সহজেই পকেটে বা কলমদানিতে লুকিয়ে রাখা যায়, ফলে সন্ত্রাসীরা সহজেই আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারে। এছাড়া দেশে অতীতে এ ধরনের অস্ত্র ব্যবহারের নজির না থাকায় পেনগানের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে খুব একটা তথ্য নেই। ভয়ঙ্কর এই আগ্নেয়াস্ত্র কলমের ক্লিপ আকৃতির অংশটি ট্রিগার হিসেবে ব্যবহৃত হয়। এই অস্ত্র দিয়ে খুব কাছ থেকে কাউকে গুলি করলে বাঁচা কঠিন। প্রশ্ন হলো, পুরাতন মব বাহিনী আর নতুন জঙ্গি গোষ্ঠীর সাথে নতুন ধরনের অস্ত্রের তৎপরতা ঠেকাতে কতটুকু সক্ষম পুলিশ বাহিনী? নির্বাচিত রাজনৈতিক সরকার আমলেও যেখানে পুলিশের উপর মব তৈরি করে আসামি ছিনতাইয়ের ঘটনায় সরকার নির্বিকার থাকে, তখন পুলিশ নিজেদের সক্ষমতা কতটুকু দেখাতে পারবে? ভারত ও বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ঢাকা ও দিল্লির মধ্যে দীর্ঘদিনের জমে থাকা বরফ গলতে শুরু করার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। যদিও বাংলাদেশ সরকারের তরফ থেকে গৃহীত কিছু সিদ্ধান্ত নতুন করে বরফ জমার পরিস্থিতিও তৈরি করছে, গলা নয়। এখন বরফ গলবে না আরো জমাট বাঁধবে, তার একটা পরীক্ষা আজ হবে দিল্লিতে। যে প্রসঙ্গে হবে এই পরীক্ষা সেটা হলো পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের হাই ভোল্টেজ দিল্লি সফর ঘিরে। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আজই তার প্রথম দ্বিপাক্ষিক সফরে দিল্লিতে পৌঁছাচ্ছেন। গত ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটি কোনো শীর্ষ পর্যায়ের বাংলাদেশি নেতার প্রথম ভারত সফর। বৈঠকের সূচি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। বাংলাদেশের পক্ষ থেকে যেগুলো স্বাভাবিক এজেন্ডা হিসেবে থাকবে সেগুলো হলো শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু, তাদের মধ্যে প্রধানতম। কূটনৈতিক সূত্রে খবর, ঢাকা এই সফরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে পুনরায় তুলতে পারে। এই বিষয়ে তারেক রহমান সরকার ইতিমধ্যে ভারতকে মোটামুটি একটি কড়া সহজ ভাষায় কড়া চিঠি দিয়েছে। এছাড়াও শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের নামও আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা আছে তার এবং তার সঙ্গে ধৃত সহকারীকে ফেরত পাঠাবার দাবি। এরপর আছে ভারত থেকে গম ও জ্বালানি আমদানি নিয়ে সমঝোতা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে গমের সংকট দেখা দেয় ভারত তাদের রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করে বাংলাদেশে বড় ধরনের গম সরবরাহের সবুজ সংকেত দিতে পারে এবং সেই ব্যাপারে কথা বলতে খলিলুর রহমান আসছেন। তার আলোচনায় এটাও থাকবে। যদিও এ ব্যাপারে আমেরিকা আপত্তি তুলতে পারে, কারণ মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে স্বাক্ষর করা বাণিজ্য চুক্তি অনুযায়ী বাংলাদেশের গম আমদানির পুরো ব্যাপারটা আমেরিকা থেকে করার কথা। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আরো বেশি পরিমাণে ডিজেল আমদানির বিষয়েও আজকে আলোচনা হতে পারে হরদীপ সিং পুরী ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর সাথে। তৃতীয়ত, গঙ্গা জল চুক্তি ও তিস্তা ইস্যু। 1996 সালের গঙ্গা জল চুক্তির মেয়াদ এই বছরই শেষ হচ্ছে। আজকের আলোচনায় এই চুক্তি নবায়নের জন্য দ্রুত নেগোসিয়েশন শুরু করার বিষয়টি অগ্রাধিকার পাবে। তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থা কাটানোর জন্য একটি ফরওয়ার্ড লুকিং বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। ইউনূসের অন্তর্বর্তী সরকার তিস্তা বাঁধ তৈরির প্রকল্প নিয়ে চীনের সঙ্গে চুক্তি করেছিল বলে খবর। ভারত এটা কোনোভাবেই করতে দেবে না।
বরং ভারত উল্টো চাপ দিচ্ছে এই চুক্তি অনুযায়ী এই বাঁধ তৈরির কাজ ভারতকে দিতে হবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করতে গেলে চীনকে তিস্তা প্রকল্পে রাখা যাবে না, কারণ তিস্তা প্রকল্প যেখানটায় হবে সেটা ভারতের যে ওই শিলিগুড়ি করিডর, যেটাকে চিকেন স্নেক বলা হয়, তার কাছাকাছি। সেখানে একটি যে বিমানবন্দর তৈরির ব্যাপারটা নিয়ে চীনের সাথে যে চুক্তি হয়েছে, সেই চুক্তির বিরুদ্ধেও কিন্তু ভারত আজকে সেখানে বক্তব্য রাখতে পারে, কারণ এই ব্যাপারগুলো আসবে আলোচনায়। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে ভিসা সমস্যার সমাধান ও সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা তোলা হবে। অন্তর্বর্তী সরকারের সময় ভারতীয় ভিসা দেওয়ার ক্ষেত্রে যে কঠোরতা দেখা গিয়েছিল তা স্বাভাবিক করার দাবি জানাবে ঢাকা। এছাড়া সীমান্তে জিরো ক্যাজুয়ালিটি বা যাতে কোনো প্রাণহানি না হয়, সেইটা দুই দেশের নতুন কোনো সমন্বিত একটা কোঅর্ডিনেটেড সীমান্ত ব্যবস্থাপনার প্রোটোকল নিয়েও আজকে কথা হতে পারে। সংক্ষেপে পরিস্থিতি হলো, গত 1.5 বছরের টানাপোড়েন কাটিয়ে বাংলাদেশ ফার্স্ট নীতিতে দিল্লির সঙ্গে একটি উইন উইন বা পারস্পরিক লাভজনক সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করতে চাইছে বর্তমান তারেক রহমান সরকার। এটি একটি বিশাল ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। আজকের এই সফরের ফলাফলের উপর নির্ভর করছে আগামী কয়েক বছর দক্ষিণ এশিয়ার রাজনীতির গতিপথ কোন দিকে মোড় নেবে। এসব দাবিগুলো মূলত উঠবে বাংলাদেশের পক্ষ থেকে, কিন্তু এর বাইরে ভারতের কিছু বিশেষ দাবি আছে বাংলাদেশের কাছে। কারণ কূটনীতিতে কোনো পক্ষই শুধু দাবি নিয়ে আসে না, বরং গিভ অ্যান্ড টেক বা দেয়া নেওয়ার মাধ্যমেই সমীকরণ মেলানো হয়। 7 এপ্রিল 2026-এর এই হাই ভোল্টেজ বৈঠকে ভারত যে বিষয়গুলোতে ঢাকাকে কড়া চাপে রাখবে বা জোরালো দাবি জানাবে, সেগুলো মোটামুটি এরকম রাজনৈতিক অন্তর্ভুক্তিকরণ ও আওয়ামী লীগের ভবিষ্যৎ। এ বিষয়ে নয়াদিল্লি মনে করে বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রয়োজন। ভারত স্পষ্টভাবেই চাইবে যে আওয়ামী লীগের উপর কোনো ধরনের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা যেন বজায় না থাকে এবং দলটিকে রাজনৈতিকভাবে কাজ করার সুযোগ যেন দেওয়া হয়। দিল্লির যুক্তি, একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র সম্ভব নয়। যদি আওয়ামী লীগকে নির্বাচন বা রাজনীতির বাইরে রাখা হয়, তবে ভারত এটিকে একদলীয় শাসন বা বিএনপির ক্ষেত্রে বিএনপি শাসন হিসেবে চিত্রিত করতে পারে, যা আন্তর্জাতিক মহলে ঢাকার ভাবমূর্তিতে প্রভাব ফেলবে। এরপর আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ভারতের আপত্তি। শেখ হাসিনার আমলের মন্ত্রী আমলাদের এবং শেখ হাসিনারও যে বিচার বর্তমান ট্রাইব্যুনালে চলছে তা নিয়ে ভারতের রীতিমতো আপত্তি রয়েছে। ভারত ইতিপূর্বে ধারাবাহিকভাবে বলেছে যে শেখ হাসিনার বিচার কোনো অপরাধিক মামলার বিচার নয়, এই বিচার একান্ত রাজনৈতিক এবং ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত আইনি পদ্ধতির সম্পূর্ণ বিরোধী। ঢাকার আইসিটির বিচার অস্বচ্ছ, তাই গ্রহণযোগ্য নয়। ভারত চাইবে এই বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং এটিকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার যেন না করা হয়। বিশেষ করে শেখ হাসিনাকে এই ট্রাইব্যুনালের মাধ্যমে দণ্ডিত করার যে কোনো প্রচেষ্টাকে ভারত তার দীর্ঘমেয়াদী মিত্রের অবমাননা হিসেবে দেখে এবং তাকে ফেরত দেবে না। সুতরাং দুদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তি এই ক্ষেত্রে মানবে না ভারত, সেটা পরিষ্কার বুঝিয়ে দেবে। তৃতীয়ত, ট্রানজিট ও কানেক্টিভিটি সংক্রান্ত বন্ধ প্রকল্পগুলো পুনরায় চালু করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের সময় ভারতের অনেক ট্রানজিট সুবিধার তার পরিকাঠামো, আর যেমন আখাউড়া আগরতলা রেল সংযোগের মতো প্রকল্পগুলো ইত্যাদি আরো অনেক প্রকল্প থমকে গিয়েছিল। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের সুবিধা কোনো বাধা ছাড়াই পুনরায় চালু করতে হবে, এটা ভারতের দাবি থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঋণ পরিশোধের জটিলতা কাটানো এবং ভারতীয় লাইন অফ ক্রেডিট এলওসির অধীনে থাকা
প্রকল্পগুলো দ্রুত শেষ করার জন্য ভারত চাপ দেবে। এরপরে নিরাপত্তা ও অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট দমন করার ব্যাপারেও বাংলাদেশ সরকারকে চাপ দেবে ভারত। সম্প্রতি দেখা গেছে আবার অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ওখানে দাঁড়া বেঁধে উঠছে এবং মৌলবাদী শক্তিরা তারা পায়ের তলায় আবার জমি খুঁজে পাচ্ছে। বিএনপি সরকারের সময় ভারতের প্রধান উদ্বেগ থাকে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর নিরাপদ আশ্রয় নিয়ে সেই চট্টগ্রামের অস্ত্র পাচার, 10 ট্রাক অস্ত্র পাচারের ঘটনা, সেটাও কিন্তু বিএনপি জামাতের আমল হয়েছিল। এবার জামাত নেই, কিন্তু বিএনপির সাথে জামাতের একটা ভেতরের আলোচনা কিন্তু চলছে নানাভাবে, সে খবর আছে ভারতের কাছে। যে এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি ভারত দাবি করবে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে যেন কোনো ভারত বিরোধী সশস্ত্র গোষ্ঠী সক্রিয় হতে না পারে। যদি সেটা সক্রিয় হয়, ভারত কিন্তু জিরো টলারেন্স নীতি এখানে চালু করবে। এরপরে আছে সংখ্যালঘু সুরক্ষা। গত 1.5 বছরে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর কথিত সংখ্যালঘুদের ওপর যে হামলার ঘটনায় ভারত প্রথম থেকেই সোচ্চার, সেগুলোকে পাশ কাটিয়ে মানে মোহাম্মদ ইউনূসের সরকার বারবার বলে গেছে এটা রাজনৈতিক কাণ্ড, এর পেছনে ধর্মীয় ব্যাপার নয়। ভারত সেটা মানেনি। কারণ ওখানে যদি হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়, তাহলে 1.5 থেকে 2 কোটির মতো হিন্দু তারা ভারতবর্ষে আবার ভারতে চলে আসতে পারে, যেটা এর আগে যে কোনো গোলমালের সময় হিন্দুরা দলে দলে ভারতে এসছে, সেরকম ঘটনা হতে পারে। ভারত চায় না যে আবার এটা ঘটুক। সুতরাং এই বৈঠকে এটি হবে দিল্লির অন্যতম বড় লিভারেজ বা চাপের জায়গা। এরপরে চীনের ক্রমবর্ধমান প্রভাব রোধ। ভারত চাইবে বাংলাদেশে যেন প্রতিরক্ষা এবং অবকাঠামো খাতে যেমন তিস্তা প্রকল্প বা সাবমেরিন বেস বা বিমানবন্দরের আধুনিকীকরণ ইত্যাদি চীনের উপর অতিরিক্ত নির্ভরশীল যেন বাংলাদেশ না হয়। ডিফেন্স ডিল, সেটা নিয়েও ভারতের বক্তব্য আছে। সম্প্রতি বাংলাদেশে চীনের F-17 ফাইটার জেট কেনার যে গুঞ্জন উঠেছে পাকিস্তানের মাধ্যমে, তা নিয়ে দিল্লি নিশ্চিতভাবেই তাদের উদ্বেগের কথা জানাবে। ভূ রাজনৈতিক সার সংক্ষেপে একটাই কথা, তাহলে এই আজকের বৈঠকে খলিলুর রহমান এবং ভারতীয় মন্ত্রীদের যে তাদের এনএসএর যে বৈঠক, সেখানে বলা যায় সার সংক্ষেপে যে এটি একটি জটিল দাবার চাল। ক্যালকাটা ডায়ালগসের বিশ্লেষণী ভাষায় আমি বলবো, ভারত এখন আর শুধু দাতা নয়, বরং একজন কঠোর দর কষাকষি করা মানুষ, দর কষাকষি করা দেশ। যেমন দেবে এক হাতে, আর এক হাতে নেবে। গিভ অ্যান্ড টেক, দেয়া নেয়ার এই রাজনীতি হচ্ছে এখন ভারতের কাছে ভারতের দাবি। এবং সেইখানটায় এখন এই জন্যই ভারত যা কিছু করবে, আজকের বৈঠকে ডক্টর খলিলুর রহমানকে একদিকে যেমন ভারতের থেকে গম জ্বালানি নিশ্চিত করতে হবে, অন্যদিকে দিল্লির এই কঠিন দাবিগুলো সামাল দেওয়ার জন্য একটি মিডল গ্রাউন্ড বা মাঝপথ খুঁজে বের করতে হবে। এবং তারেক রহমানের সাথে গতকাল দেখা করেছেন ভারতের ঢাকাস্থিত রাষ্ট্রদূত, তিনিও কিন্তু পরিষ্কারভাবে এগুলো বলে এসেছেন আগে থেকে, যাতে এই বিষয়গুলো নিয়ে ভারতের সাথে আলোচনা আজকে সফল হতে পারে তার জন্য। দিল্লির সাউথ ব্লকে তাই আজ স্রেফ চা চক্র নয়, বরং কঠিন এক মনস্তাত্ত্বিক যুদ্ধ চলবে। আপনার প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বর্তমান বিএনপি সরকার কি দিল্লির রাজনৈতিক এই দাবিগুলো মেনে নেবে, নাকি তারা আওয়ামী লীগের বিরোধিতার নাম করে আওয়ামী লীগকে অপান্তেয় করে রাখার এই প্রচেষ্টা চালিয়ে যাবে, শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়ার ব্যাপারে চালিয়ে যাবে, তাদের যেভাবে জামাতের সাথে এনসিপির সাথে আঁতাত করে এই যে অধ্যাদেশগুলোকে নিয়ে আসা হচ্ছে সংসদে, সেইটা যাতে না হয় তার জন্য ভারতও কিন্তু এবার ভালোভাবেই লাগবে। এটা বাংলাদেশের মাথায় ভারত আজকে ভালো করে গতকালই দিয়ে এসছেন ভারতের রাষ্ট্রদূত, আজকেও ডক্টর খলিলুর রহমানকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে পুরো ব্যাপারগুলো। এখনকার মতো এখানেই রাখছি। কেমন